শুরুটা হয় একটি নির্জন জনমানবহীন দ্বীপ থেকে, যে দ্বীপকে ঘিরে অদ্ভুত সব রহস্য আছে। অনেকেই বলে ওই দ্বীপে কিছু একটা ঠিক নেই, আবার কেউ বলে যারা সেখানে গেছে ওরা আর কোনোদিন ফিরে আসেনি। কিন্তু আসল সত্যটা আজও অজানা। একদিন সেই দ্বীপে দুজন রিসার্চ করতে আসে, একজন অল্প বয়সী মেয়ে আর তার বস, এবং তাদের দেখে বোঝাই যায় মেয়েটি আর লোকটির মধ্যে গোপন সম্পর্ক আছে। হ্যাঁ, ওইসব আর কি। বিশেষ করে তারা এই দ্বীপে এমন সব প্রাণীর খোঁজ করে যেগুলো সম্পর্কে মানুষ খুব কমই জানে, বা অনেকেই বিশ্বাস করেই না যে এগুলো সত্যিই আছে। অর্থাৎ তারা বিলুপ্ত প্রাণী বা জীবদের অনুসন্ধান করে, যেগুলোর অস্তিত্ব সম্পর্কে আমাদের বর্তমান পৃথিবীতে মানুষ খুব কম জানে। আর এই কারণেই তারা সেই তথ্যগুলো সংগ্রহ করে সেগুলোকে বিক্রি করে বিশাল টাকা উপার্জন করে। কিন্তু তারা জানতো না এবার তারা এসে পড়েছে এমন এক দ্বীপে যেখানে তাদের খোঁজ করা জিনিসটা কল্পনার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর হতে চলেছে। একসময় রাত হয়ে আসে, তাই সমুদ্রের ধারে একটি ট্রেন বানিয়ে তারা থাকে। ঠিক এই সময় হঠাৎই ট্রেনটির চেনটা যেন কেউ টান দিয়ে খুলে দেয়। ভিতর থেকে লোকটি আর সেই মেয়েটা প্রচণ্ড ভয় পেয়ে যায়। অদ্ভুত ব্যাপার হলো যে তারা সারাদিন এই দ্বীপে থাকার পরেও একটিও মানুষকে দেখতে পায়নি। তাহলে বাইরে কি ছিল? তাই এবার লোকটা সাহস দেখিয়ে সে হাতে ছুরি নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। কিন্তু বাইরে কেউ ছিল না। লোকটা অবাক হয়ে চারদিকে তাকিয়ে থাকে। তখনই জঙ্গলের পাশ থেকে বানরের চিৎকার শোনা যায়। লোকটি বুঝতে পারে হয়তো সেই বানরগুলো দুষ্টুমি করেছে। এরপর সে ট্রেনটি ফিরে যাবে এমন সময় মাটিতে পড়ে থাকা একটি সাপের উপর নজর পড়ে, যেটি সাধারণত বিরল প্রজাতির সাপ ছিল। কিন্তু লোকটির উদ্দেশ্য ভালো ছিল না। সাপটিকে সে বিনা কারণে মেরে ফেলে এবং তারপরে সে ট্রেনটি ফিরে যায়। কিন্তু তারা এটা জানতো না এই দ্বীপটির আসল রহস্য কি। মেয়েটি তার বসকে বলে, শুনেছি এই দ্বীপে নাকি বিশুদ্ধ সাপ থাকে, সুতরাং তাদের সবসময় সতর্ক থাকতে হবে। লোকটি তেমন এই কথায় সেরকম গুরুত্ব দেয় না। ঠিক তখনই হঠাৎই লোকটিকে কিছু একটা টেনে নিয়ে যায়। এই সময় মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে তার বসকে খুঁজতে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বাইরে কেউ নেই। আর তার পরের মুহূর্তেই মেয়েটিও একটি বড় কিছু শিকার হয়ে যায়। দৃশ্য পাল্টায়। এবার দেখা যায় এমন কিছু মেয়েদেরকে যারা দীর্ঘদিন ধরে হোস্টেলে থাকছিল। আসলে তারা একটি হোস্টেলে থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, যেখানে তাদের সাথে আরও কিছু বান্ধবীরা থাকত। এই সময় তারা টিভিতে একটি খবর দেখতে পায়, যেখানে বলা হয় আজ থেকে তাপমাত্রা বাড়তে শুরু হবে আর শহরে প্রচুর পরিমাণে গরম বাড়বে, যার ফলে সমুদ্রে ভয়ঙ্কর তুফান সৃষ্টি হচ্ছে। আর তাই খবরের সব লোকেদের সতর্ক বার্তা দেওয়া হয় যেন কেউ বাড়ি থেকে বের না হয়, এবং এটা উল্লেখ করে বলা হয় যে সমস্ত স্কুল কলেজ এসব কিছু কয়েকদিন বন্ধ থাকবে। এই খবরটি শুনে তারা অনেক বেশি খুশি হয়। আসলে একঘেয়ে লেখাপড়া আর ব্যস্ত জীবনের মাঝে যেন তাদের জীবনটা পুরোপুরি আটকে গিয়েছিল। অনেকদিন হলো সবাই মিলে ঘুরতে বের হয়নি। এরই মধ্যে সেখানে শিউজিং আসে। সে সকলকে জানায় যে তাদের কলেজ থেকে একটি গ্রুপ অ্যাসাইনমেন্ট দিয়েছে, যেখানে তাদের জীবজন্তুদের সম্পর্কে ধারণা এবং ছবি কালেক্ট করতে হবে। শিউজিং বলে এই অ্যাসাইনমেন্ট আমাদের সামনের সপ্তাহে দিতে হবে, সুতরাং এবার তাদের কাছে বড় একটা সুযোগ আছে, ঘুরতে যাওয়ার সুযোগ। সবাই মিলে ঠিক করে যে তারা এমন এক জায়গায় যাবে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে বিরল প্রাণীর ছবি তোলা এসব কিছু একটা ট্রিপের অংশ থাকবে। কিন্তু এখানে একটি ছোট্ট সমস্যা হয়। এখন তাদের কাছে বেশি টাকা নেই, তাই এই ট্রিপে অনেক টাকা খরচা হবে, যার কারণে টাওটাও তার বয়ফ্রেন্ডকে এই ট্রিপে যেতে বলে। সে তার বয়ফ্রেন্ডকে সমস্ত প্ল্যান জানায়, আর সুন্দরী মেয়েদের কথা শুনে কে নাইবা রাজি হয়। যাই হোক, এরপর দিন সকাল দেখা যায় তারা বোটে করে নতুন এক দ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানে আমরা দেখতে পাই টাওটাওয়ের বয়ফ্রেন্ডকে, যার নাম জিনহু। আসলে এই ট্রিপের সমস্ত খরচা তার, এবং সে সাথে করে তার অনেক বন্ধুদেরও নিয়ে আসে, ঈশান, শাওয়ি। সাথে তারা একজন শক্তিশালী মানুষকেও গাইড হিসেবে রাখে, যার নাম ডং ইয়ং, যে তাদের বিপদ থেকে সাহায্য করতে পারবে। এই সব কিছু মিলিয়ে তারা সমুদ্রের মাঝখান দিয়ে বোটে করে এগিয়ে যায়। কিন্তু তখনও তারা জানতো না ওই দ্বীপটায় তাদের জন্য কি অপেক্ষা করছিল। দীর্ঘ যাত্রার পর সেই দ্বীপে তারা পৌঁছে যায়। তখনই বোটের ক্যাপ্টেন সবাইকে বলে, আপনারা এখানে নিশ্চিন্তে সময় কাটান, আমি 3 দিন পর আপনাদের নিতে আসব। এই কথা বলে ক্যাপ্টেন ফিরে যায়। এদিকে তারা এই দ্বীপে এসে কেমন জানি অদ্ভুত মনে করে। আসলে এর কারণ এত বড় একটি দ্বীপে একটিও পাখি দেখা যায় না, শুধু বিষাক্ত পোকামাকড় ছড়িয়ে ছিটিয়ে ছিল। ওদিকে সাউজিং সে ক্যামেরায় জঙ্গলের কিছু মুহূর্ত বন্দি করে রাখে। হাঁটতে হাঁটতে তারা অজান্তেই জঙ্গলের এমন এক জায়গায় ঢুকে পড়ে যেখানে অসংখ্য কবর দেখা যায়।
সবাই এতে খুব ভয় পেয়ে যায়। জিনহু বলে, এখানে এক সময় হয়তো একটা শহর ছিল, আর তাই হয়তো মানুষেরা যেখানে সেখানে কবর বানিয়ে রেখেছে। এইসবে ভয় পাওয়ার কিছুই নেই, সবকিছুই অনেক পুরনো। কিন্তু একটা জিনিস ঠিক স্বাভাবিক লাগছিল না, এই শহরটা হঠাৎ করে ফাঁকা হয়ে গেল কেন? আর যারা এখানে থাকতো ঠিক তারা গেল কোথায়? সবাই এক মুহূর্তের জন্য ঘাবড়ে গিয়েছিল। এই সময় এই দ্বীপেরই একজন লোকাল বৃদ্ধ লোক, যার নাম মিস্টার ওয়াং, সে তাদের কাছে এসে তার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কারণ এই দ্বীপের শুরুতে জিনহু তার চেনা এক পরিচিত লোকের সাথে যোগাযোগ করেছিল, আর তিনি, যার নাম মিস্টার ওয়াও, সে তাদের মিস্টার ওয়াংকে দেখাশোনার দায়িত্ব দিয়েছিল। এই সব কিছু শোনার পর সবাই একটু হালকা হয়। ঠিক তখনই লিলি নামের মেয়েটির গায়ে একটি সাপ ঝুলে পড়ে। সবাই আবারও ভয় পেয়ে যায়, আর তাই রাগের মাথায় ঈশান সাপটাকে ধরে ছুঁড়ে ফেলে দেয় এবং তারপরে সাপটাকে তারা মেরে ফেলে। কিন্তু মিস্টার ওয়াং তাদের স্পষ্ট করে জানায়, বিনা কারণে এই দ্বীপের প্রাণী বা জীবিতের মেরো না, নয়তো তার ফল ভোগ করতে হবে। এই কথাগুলো শুনে জিনহু মজার ছলে উড়িয়ে দেয়। সে বিশ্বাস করে না এই দ্বীপে তেমন কিছু হতে পারে। মিস্টার ওয়াং আর কিছু বলে না, সে চুপ করে যায়। কিন্তু এসব দৃশ্য জঙ্গলের ঝোপ থেকে কেউ বা কারা দেখছিল। তো যাই হোক, এরপর মিস্টার ওয়াং তাদের জঙ্গলের মাঝে একটি বাংলোতে নিয়ে আসে, যেখানে সুরক্ষিত থাকার জন্য সমস্ত কিছু রয়েছে, যেমন থাকার মতো সুন্দর বিছানা, সোফা, রান্নার জন্য কিচেন রুম, ওয়াশরুম থেকে শুরু করে সবকিছু। এই বাংলোর একটা বিশেষ দিক ছিল, প্রতিটা রুম থেকেই এই দ্বীপের সৌন্দর্য দেখা যেত। এরপর সবাই সবার রুম বেছে নেওয়ার পর এই দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে আসে। দেখা যায় তারা সবাই ঝর্ণার জলে সুইমিং করে এবং এভাবেই মজা আনন্দের সাথে রাত নেমে আসে। এদিকে সার্জিং একসময় ল্যাপটপ নিয়ে বসে, সারা দিনের তোলা ছবিগুলো দেখতে থাকে। প্রথমে সবকিছু স্বাভাবিক লাগছিল, কিন্তু হঠাৎই তার চোখ থেমে যায় একটা ছবিতে। ছবিটা যেন স্বাভাবিক ছিল না। ভালো করে লক্ষ্য করাতেই দেখা যায় একটা মাকড়সা জালের আড়ালে লুকিয়ে আছে দুটো লাল চোখ। মুহূর্তের জন্য সে থমকে যায়, কিন্তু অদ্ভুতভাবে সে বিষয়টা কাউকে জানায় না। তাই সার্জিং বাইরে বেরিয়ে সে বাকিদের সাথে আড্ডা দিতে শুরু করে। ঘণ্টাখানেক সবাই আড্ডা দেওয়ার পর যে যার মতো রুমে ফিরে যায়। একসময় যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, তখন ঈশান এবং লিলি জঙ্গলের মাঝে একটি জায়গায় নিজেদের মনের কথা একে অপরকে বলতে শুরু করে, কিন্তু তারা ভুল জায়গায় এসে পড়েছিল। হঠাৎই তাদের উপর কিছু একটা আক্রমণ করে বসে। ভয় পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দৃশ্য পাল্টায়। সময় রাত প্রায় 1টা। হঠাৎই ডংইয়ং জঙ্গলের পাশ থেকে বন্দুকের গুলির শব্দ শুনে সে চিৎকার করে বাকিদের জানায়, আর তারপর তারা একে একে সবাই বাইরে বেরিয়ে আসতে লক্ষ্য করে ঈশান এবং লিলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুজনেই গায়েব। অদ্ভুত ব্যাপার, খানিকক্ষণ আগেই তারা একসাথেই ছিল। সকলেই খুব চিন্তিত হয়ে পড়ে। অল্প কিছুক্ষণ পর দেখা যায় জঙ্গল থেকে মিস্টার ওয়াং তার বন্দুক নিয়ে ঠিক তাদের দিকেই আসছে। মানে সেই গুলির শব্দ মিস্টার ওয়াংয়ের বন্দুকের ছিল। তখনই ঈশান এবং লিলি সেখানে চলে আসে, কিন্তু মিস্টার ওয়াং তাদের সতর্ক বার্তা দিয়ে বলে, যেহেতু তোমরা এখানে নতুন, তাই ভুলেও রাতে কেউ জঙ্গলে যেও না। সবাই এর কারণ জানতে চাইলে মিস্টার ওয়াং কিছু বলতে চায় না। এর কারণ সে ভালো করে জানত এই দ্বীপটা কতটা ভয়ঙ্কর। মিস্টার ওয়াং শুধু এতটুকুই বলে, আমি এবারের মতো ঈশান আর লিলিকে ক্ষুধার্ত কুমিরের হাত থেকে বাঁচিয়ে নিয়েছি, কিন্তু আর নয়। যদি বাঁচতে চাও রুম থেকে বেরিয়েও না। এই কথা বলা মাত্রই মিস্টার ওয়াং সেখান থেকে চলে যায়, আর তারপর বাকিরাও রুমে ফিরে যায়। একসময় দেখা যায় সিউজিং এবং মিস্টার ওয়াং গভীর রাতে বসে গল্প করছিল, আর তাদের কথা শুনে বোঝা যায় মিস্টার ওয়াং আগে থেকেই এই আইল্যান্ডে বসবাস করে। আর তখনই সে সত্যটা বেরিয়ে আসে। মিস্টার ওয়াং বলে, একসময় এখানে অনেক মানুষেরা শহর গঠিত করেছিল এবং তারা শান্তিতে বসবাস করত, কিন্তু একদিন সেই মানুষগুলো অজান্তে কিছু প্রাণীদের হত্যা করে এবং তারপর থেকেই শহরে বদলার প্রতিশোধ নেওয়া শুরু হয়। হঠাৎই মানুষেরা গায়েব হতে শুরু করে, আর এই কারণেই এখানকার মানুষজন এখন দূরে অন্য এক শহরে বসবাস করে। যাওয়ার আগে মিস্টার ওয়াং সাউজিংকে একটা বিষয় স্পষ্ট করে জানিয়ে দেয়, এই দ্বীপ দেখতে যতটা সুন্দর, এর থেকেও অনেক ভয়ঙ্কর। রাত হলে সাবধানে থেকো। এই কথা বলা মাত্রই মিস্টার ওয়াং সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর সাউজিং তার রুমে ফিরে যায়। ওদিকে টাওটাও দরজা বন্ধ না করে হেডফোন কানে দিয়ে সে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে, কিন্তু সে বুঝতে পারেনি সে তার রুমে একা নেই। নিঃশব্দে মেঝের ওপর দিয়ে একটা সাপ ধীরে ধীরে এগিয়ে আসছিল এবং সেটা ধীরে ধীরে তার বিছানার দিকে উঠে আসে। ঠিক যখন সাপটা তাকে আক্রমণ করতে যাবে, তখনই টাওটাও আচমকা জেগে ওঠে। সে চোখের সামনে এমন দৃশ্য দেখে সে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে সাউজিং দৌড়ে আসে,
তখন পরিস্থিতি দেখে সে দ্রুত একটি লাঠি হাতে তুলে নেয় আর সাপকে তাড়ানোর চেষ্টা করে। ঠিক তখনই সাপটার দিক বদলে উল্টো তার দিকেই আক্রমণ করে বসে। এই অবস্থায় সবাই ছুটে আসে। চারদিকে হুড়োহুড়ি পড়ে যায়। কেউ কিছু বুঝে উঠতে পারছিল না। এখন এই মুহূর্তে জিনহু একটা উপায় বের করে। সে মুখ দিয়ে শাওজিংয়ের পা থেকে বিষ নামানোর চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তে ডংইয়াং এখন তাদের থামিয়ে দেয়। আসলে সে সাপটিকে দেখে বুঝতে পারে সাপটি বিষধর নয়। আসলে এর কারণ সে আগেও এই জঙ্গলে এমন কাজ করেছে, আর এই ধরনের সিচুয়েশন তার অচেনা ছিল না। ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়, কিন্তু সবার মনে একটা ভয় থেকেই যায়, কারণ তারা বুঝতে শুরু করেছে এই দ্বীপে কিছু একটা ঠিক নেই। আর এভাবেই ভয়ের মাঝে রাত কেটে যায়। এরপর দিন সকালটা শুরু হতেই নতুন এক ঝামেলার সৃষ্টি হয়। দেখা যায় টাওটাও সে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ে। সে আর এক মুহূর্ত এই দ্বীপে থাকতে চায় না। আর তার পিছনে ছিল দুটো কারণ। প্রথমত, শাওজিং সাপের আক্রমণে আহত হয়েছিল, তাই তাকে দ্রুত ডাক্তার দেখানো দরকার। আর দ্বিতীয়ত, গত রাতের একটা ঘটনা টাওটাওকে ভিতর থেকে নাড়া দেয়, কারণ তার বয়ফ্রেন্ড জিনহু শাওজিংকে সেইভাবে স্পর্শ করে সাহায্য করার চেষ্টা করেছিল, যেটা টাওটাও মোটেও ভালোভাবে নেয়নি। তাই জিনহু বলে, তোমার যদি এতই যাওয়ার ইচ্ছে হয় যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। এরপর তারা বোটের ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু অদ্ভুত ব্যাপার, দেখা যায় কারো মোবাইলে কোনো সিগন্যাল ছিল না। তখনই মিস্টার ওয়াং এসে জানায় গত রাতে ঝড়ের কারণে সম্ভবত সিগন্যাল টাওয়ারের সমস্যা হয়েছে। মানে সিগন্যাল না থাকলে ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করা অসম্ভব। সুতরাং এখন একটা বিষয় খুব পরিষ্কার, সিগন্যাল টাওয়ার ঠিক করতে পারলে আবার তারা যোগাযোগ করতে পারবে। যে জন্য শাওজিং, শাওই আর ডংইয়াং মিস্টার ওয়াংকে সঙ্গে নিয়ে সিগন্যাল টাওয়ারের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে মিস্টার ওয়াং তাদের দায়িত্ব ভাগ করে দেয়। শাওজিং আর শাওই যাবে কন্ট্রোল রুমে ইলেকট্রিসিটির অবস্থা চেক করতে, আর সে নিচে টাওয়ারের মূল সিস্টেমটা পরীক্ষা করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে এই পরিস্থিতি এতটা সহজ নয়। কন্ট্রোল রুম থেকে শুরু করে টাওয়ারের সব প্রায় সিস্টেমই ওভারলোডের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এরই মধ্যে দেখা যায় ডংইয়াং হাঁটতে হাঁটতে সে জঙ্গলের মাঝে একটি বড় গুহা দেখতে পায়। ডংইয়াং অবাক হয়ে পা টিপে টিপে ভিতরে যায়, কিন্তু ভিতরে গিয়ে সে এমন এক দৃশ্য দেখতে পায় যা দেখে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। গুহার ভেতরে এক অদ্ভুত বড় ধরনের অনেক ডিম দেখা যায়। সাধারণভাবে দেখে বোঝাই যাচ্ছিল এই ডিমগুলো সাধারণ কোনো প্রাণীর নয়। সে বুঝে যায় সে ভুল জায়গায় এসে পড়েছে, কিন্তু ডংইয়াং এখানেই ভুল করে বসে। সে সন্দেহের সাথে ডিমগুলো ভাঙে এবং ডিমের ভিতর থেকে বেরিয়ে আসে অদ্ভুত বিরল প্রজাতির সাপের বাচ্চা। এদিকে সে স্পষ্ট বুঝতে পারে এই গুহা কোনো বড় সাপের বাসস্থান। ঠিক সেই মুহূর্তে দানব আকৃতির সাপটি সেখানে চলে আসে। তবে সাপটি তার ডিমের এমন অবস্থা দেখে প্রচন্ড রেগে যায়। ডংইয়াং এক মুহূর্ত দেরি না করে জঙ্গলের দিকে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু সাপটি এত বড় ছিল যে তার সাথে লড়াই করা প্রায় অসম্ভব। দৌড়তে দৌড়তে এক পর্যায়ে সে আঘাত পায়, তবুও সে থেমে যায়নি। আসলে এর কারণ সে ভালো করে জানে এত বড় সাপের শক্তির সাথে সে পেরে উঠবে না। ডংইয়াং সে একটি বুদ্ধি করে, সে একটি মোটা গাছের উপর উঠে লুকিয়ে পড়ে যাতে সাপটি টের না পায়। কিন্তু তার কপালে দুঃখ লেখা ছিল। দেখা যায় তার পেটে আঘাত করা জায়গা থেকে এক ফোঁটা রক্ত ওই সাপটির মাথায় গিয়ে পড়ে, আর তখনই সাপটি তার উপস্থিতি টের পেয়ে যায়। এবার ডংইয়াং পুরোপুরি ফেঁসে যায়। তার সামনে এখন দুটো পথ, এক হয় নিচে লাফ দিয়ে পালিয়ে যাওয়া, এবং দুই নিঃসন্দেহে বসে থেকে সাপের খাবার হওয়া। শেষ পর্যন্ত সাপটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে। এই অবস্থায় ডংইয়াং বুঝতে পারে তার আর কোনো পথ খোলা নেই। সে শেষ হিসেবে নিচে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। সেই গাছ থেকে লাফ দিতেই মুহূর্তের মধ্যে সাপটা তাকে গ্রাস করে ফেলে। ওদিকে বাকিরা তখনও কিছু জানত না বিপদ যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তা তাদের ধারণার বাইরে ছিল। কন্ট্রোল রুমে শাওই অনেক চেষ্টা করে ইলেকট্রিক সিস্টেম চালু করলেও বারবার লোডশেডিংয়ের কারণে সবকিছু নষ্ট হয়ে যায়। শেষমেশ বাধ্য হয়ে এখন তাদের ফিরে আসতে হয়। তবে ফিরে এসে তারা লক্ষ্য করে ডংইয়াং এখনো ফিরে আসেনি। এই অবস্থায় মিস্টার ওয়াং বলে ডংইয়াংকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে হবে, নয়তো অনেক দেরি হয়ে যেতে পারে। আসলে মিস্টার ওয়াং তাদের আগে থেকেই এমন বিপদের আশঙ্কা দিয়েছিল। সে বলেছিল জঙ্গলে কেউ যেন একা না যায়। মিস্টার ওয়াং তাদের বারবার সাবধান করেছিল, কিন্তু কেউ শোনেনি, আর এবার তারা তার ফল ভোগ করছে। এরপর তারা সকলে ডংইয়াংকে খোঁজ করতে বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর একসময় তারা জঙ্গলের মাঝে ডংইয়াংয়ের ছুরিটা খুঁজে পায়, কিন্তু অবাক করার মতো বিষয়, ছুরিটা রক্তে ভেজা। আর এটা দেখে তাদের আর বুঝতে বাকি থাকে না ডংইয়াং মারাত্মক বিপদে আছে।
তাই মিস্টার ওয়াং তাদের আরো গভীরে নিয়ে যায়। আর তারপর তারা জঙ্গলের মাঝেই সেই গুহাটিকে দেখতে পায়। সন্দেহজনক সবাই একে একে গুহার ভেতরে ঢুকতেই অদ্ভুত এক দৃশ্য দেখতে পায়। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বড় বড় বিকৃত আকৃতির ডিম। কিন্তু অবাক করার বিষয়, এখানে কারো ধারণাই ছিল না এই ডিমগুলো কোন প্রাণীর। আসলে তারা আগে কখনো এমন ডিম দেখেনি। ঠিক তখনই মিস্টার ওয়াং শান্ত গলায় বলে, এই সব ডিমগুলো পাইথনের ডিম। অর্থাৎ তারা ভুলবশত পাইথনের বাসস্থানে ঢুকে পড়েছে। সুতরাং এখানে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, এই গুহা থেকে যে কোনো মুহূর্তে বেরিয়ে যেতে হবে, নয়তো বিপদ যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তখনই ঈশান ধীরে ধীরে সামনে এগিয়ে যেতেই দেখে ক্যাপ্টেনের সঙ্গীকে, যার নাম ম্যাট, তার মৃত লাশটা পড়ে আছে। মানে ক্যাপ্টেনরাও পাইথনের শিকার হয়েছে। এটাই দেখা মাত্রই তাদের পায়ের নিচের মাটি সরে যায় এবং তারপরেই তারা সবচেয়ে বড় ভুল করে বসে। জিনহু এসব বিষয়ে বিশ্বাস করে না। সে একে একে সব ডিম ভাঙতে শুরু করে এবং তারপর দেখা যায় ডিম ভাঙা মাত্রই সেই পাইথন সাপ সেখানে এসে হাজির হয়। আর সেই মুহূর্তেই পাইথন ডংয়াংকে মুখ দিয়ে উগড়ে ফেলে দেয়। এইসব দৃশ্য দেখার পর তারা জানপান বাঁচাতে যে যেদিকে পারে সেদিকে পালিয়ে যায়। ওদিকে পাইথন তাদের পিছনেই ছিল। এরই মধ্যে জিনহু এবং টাওটাও সবার থেকে অন্য পথ হয়ে ভুল জায়গায় চলে আসে, যেখানে একটি ক্ষুধার্ত কুমির অপেক্ষা করছিল। ধীরে ধীরে তারা পা টিপে টিপে পিছনে সরার চেষ্টা করে, কারণ তারা বুঝতে পেরে গিয়েছিল সামান্য একটি শব্দ মাত্রই মৃত্যুকে ডেকে আনা। ওদিকে আরেক সমস্যা হয়, ঈশান আর লিলি পালিয়ে নরম কাদা মাটির ভেতর ফেসে যায়, যেটাকে আমরা দলদল বলে থাকি। সেই সময় জিনহুরাও কোনো মতে পালিয়ে আসতে সক্ষম হয়। তাই বাকের একটি লাঠির সাহায্যে ঈশানদের বাইরে বের করে নিয়ে আসার এক পরিকল্পনা করে। কিন্তু সে লাঠি খানিকটা ছোট ছিল, যার কারণে ঈশান আপ্রাণ চেষ্টা করার পরেও সেটাকে ধরতে পারে না। আসলে কথাই বলে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। এই নির্মম পরিস্থিতির মধ্যে সেখানে সে ক্ষুধার্ত কুমির হামলা করতে তেড়ে আসে। বোঝো ব্যাপার। এদিকে তারা এমনিতেই পাইথনের হাত থেকে বাঁচার চেষ্টা করছে, আর সেখানে আরেক বিপদ, ক্ষুধার্ত কুমির তেড়ে আসছে। এদিকে লিলি আর ঈশান লাঠিটা ধরতে ছটফট করতে থাকে। ঠিক এই সময় সেই কুমিরটি জলে ঝাঁপ দিতেই পাইথন সেখানে এসে সেই কুমিরটিকে মেরে ফেলে। আসলে বদলার প্রতিশোধ তাকে নিতে হবে। এক পর্যায়ে লিলিকে কোনো মতে উদ্ধার করা সম্ভব হয়, কিন্তু ঈশান সেই কাদামাটির ভেতর ধসে পড়ে, আর সেখানেই তার মৃত্যু হয়। এরপর মিস্টার ওয়াং তাদের বাংলোতে নিয়ে যায়, আর সবাই মিলে ভেতরে ঢুকে লুকিয়ে পড়ে। কিন্তু পাইথন এক এক করে বদলে নিতে শুরু করে। সে প্রথমে শিশুকে জ্যান্ত খায় এবং তারপর তাদের বাংলোর দিকে আক্রমণ করতে আসে। ভাগ্যবশত এক পর্যায়ে সাউজিং পাইথনের চোখে গরম চা ঢেলে দেয়, আর তার কারণেই সে তাদের আক্রমণ করতে পারে না। এখন পরিস্থিতি হাতের বাইরে ছিল। সাপটি তাদের বাংলোর বাইরে অপেক্ষা করছিল, তাই বাংলোর সব জানলা দরজা বন্ধ করে দেয়া হয়। এত কিছুর পর টাওটা প্রচন্ড রেগে যায়। সে জিনহুকে বলে যে, তোমার কথা শুনে আমরা এই দ্বীপে ঘুরতে এসেছিলাম, আর এখন দেখো আমরা সবাই এই দ্বীপে মৃত্যুর মুখে বসে আছি, যার ফলে সব দোষ জিনহুর উপরে পড়ে। কিন্তু জিনহু নিজেকে দোষী মানতে পারে না, যার কারণে সে সবাইকে পাগলের মতো মারতে থাকে। ঠিক সেই মুহূর্তে মিস্টার ওয়াং তাকে বন্দুক তাক করে বলে, তোর জন্য এখন সবাই মরতে বসেছে, সুতরাং বেশি কথা বললে এখন তোকে গুলি করে মেরে ফেলবো। আসলে এসব কিছুর পেছনে জিনহুর হাত রয়েছে। যদি সে পাইথনের ডিমগুলো না ভাঙত বা সেখানে তারা না যেত, হয়তো তাহলে এই বিপদ হতোই না। কিন্তু জিনহু ভেতরে ভেতরে অন্য পরিকল্পনা করছিল। ওদিকে পাইথন সে চুপ করে বসে থাকে না। সে বাংলোর ওপর একের পর এক আক্রমণ করতে থাকে। এই বিশৃঙ্খলার মধ্যে তারা বুঝতে পারে যত দ্রুত সম্ভব এখান থেকে পালিয়ে যেতে হবে, নয়তো এই বাংলোর সাথে সবাই এখানে মারা পড়বে। তখনই তারা বাংলোর ভেতরে মিস্টার ওয়াংয়ের এক ছবি দেখতে পায়, যেখানে একটি নৌকা ছিল। আর্টে সাজিং এবং বাকিরা মিস্টার ওয়াংয়ের কাছে সাহায্য চায়। মিস্টার ওয়াং জানায় ওই নৌকা বহুদিন ধরে ব্যবহার করা হয়নি, যার ফলে এটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হতে পারে, কিন্তু বাঁচার একমাত্র উপায় এটাই। তবে এখানে একটা বড় সমস্যা ছিল। নৌকাটা রাখা ছিল ওয়ার হাউজে, আর সেটা এই বাংলোর থেকে বেশ দূরে। সুতরাং এই মুহূর্তে বাইরে বের হওয়াটা নিজের জীবনে ঝুঁকি নেওয়ার মতোই ছিল। এই পরিস্থিতির সুযোগ নিয়ে জিনহু তাদের বন্দুক তাক করে ভয় দেখিয়ে সে ওয়ার হাউজের চাবিটা নিয়ে নেয় এবং সে নিজে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই লিলি পিছন থেকে জিনহুর মাথায় বোতল দিয়ে আঘাত করে, যার ফলে জিনহু মাটিতে লুটিয়ে পড়ে। এই সময় লিলি সে তাড়াহুড়োই একটি ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। সে ঈশানকে বাঁচাতে বাইরে বেরিয়ে পড়ে। ওদিকে পাইথন এই সময়ের জন্যই অপেক্ষা করছিল। দেখা যায় তখনই পাইথন লিলিকে গিলে খায়, সাথে সে আবারও বাংলোতে হামলা চালায় এবং এবার তাকে আটকানো সম্ভব হয় না। তাই মিস্টার ওয়াং নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাউজিং আর বাকিদের পিছনে দরজা দিয়ে পালিয়ে যেতে বলে।
আর সে নিজে পাইথনকে আটকানোর চেষ্টা করে, কিন্তু শক্তিশালী পাইথনের সামনে তার পক্ষে বেশিক্ষণ টিকে থাকা সম্ভব ছিল না। তবুও অদ্ভুতভাবে সাপটা তাকে মেরে ফেলে না, বরং তার চোখে যেন একটা অন্যরকম ইঙ্গিত দেখা যায়, একটা প্রতিশোধের আগুন, যেন সে কাউকে খুঁজছে। আর সেই টার্গেট এখন তারাই, যারা এই দ্বীপে এসে তার ক্ষতি করার চেষ্টা করেছে। আসলে এই দ্বীপ বা আইল্যান্ড এসব তাদের, আর তাদের বাসস্থানে এসে যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে তাহলে তারা কাউকে ছেড়ে কথা বলবে না। এদিকে দেখা যায় তারা ওয়ার হাউসের দিকে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত টাওটাও সে একটি বড় খাদে ফেসে যায়, যার কারণে অনেক চেষ্টার পরেও সে বাইরে বের হতে পারে না। সে চিৎকার করে বাকিদের কাছে সাহায্য চায়। এই পরিস্থিতির ভিতর সাজিং এবং বাকি দুজন টাওটাওকে রশি টেনে বের করে, বরং এতে কোনো লাভ হয় না। দেখা যায় ঠিক তখনই পাইথন পিছু করে টাওটাওকে শিকার করে ফেলে। এবার তারা এক মুহূর্ত দেরি না করে ওয়ার হাউসে চলে আসে, আর তার কিছুক্ষণ পরই দেখা যায় পাইথন সেখানে এসে পৌঁছায়। এবার তারা সবাই মিলে একটি বড় সিদ্ধান্ত নেয়। ওয়ার হাউসের ভেতরে তারা ডিজেল ড্রাম খুঁজে পায়, আর তাই পরিকল্পনা করা হয় যখনই পাইথন ভেতরে ঢুকে পড়বে তখনই তারা ওপর থেকে ডিজেল তার শরীরে ঢেলে দিবে, আর সেই মুহূর্তে তারা আগুন জ্বালিয়ে পাইথনকে মেরে ফেলবে। তো যাই হোক, এই প্ল্যান মাফিক সবাই যে যার মতো জায়গায় বেছে নেয়, কিন্তু পাইথন অনেকটা বুদ্ধিমান ছিল। সে ওয়ার হাউসের ওপর থেকে জিনহোকে হামলা করে বসে এবং সে নিচে পড়ে গুরুতর আঘাত পায়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে ছিল। আসলে তাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে গেছে। এবার তারা পুরোপুরি পাইথনের সামনে দাঁড়িয়ে, সকলেরই হাত পা ঠান্ডা হয়ে আসে। ঠিক এই সময় মিস্টার ওয়াং পাইথনকে বড় রড দিয়ে আক্রমণ করে, কিন্তু অবাক ব্যাপার, পাইথনকে এত আক্রমণের পরেও সে আবারও ঘুরে দাঁড়ায়, এবং এই সময় জিনহোকেও পাইথন জ্যান্ত গিলে খায়। এই বিশৃঙ্খলার মধ্যেই সমস্ত ডিজেলের ড্রাম চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাই মিস্টার ওয়াং এটা সুযোগ নিয়ে সে লাইটের আগুন ডিজেল ড্রামে ছড়িয়ে দেয়। দেখা যায় আগুনের কারণে সেই ওয়ার হাউসে একটা বড় বিস্ফোরণ ঘটে, এবং পাইথন আর মিস্টার ওয়াং সেই বিস্ফোরণে মারা যায়। অবশেষে সাজিং, শাওই এবং নান কোনো মতে বেঁচে যায়, আর এভাবেই তারা অসম্ভব লড়াইকে সম্ভব করে। শেষে তারা তিনজন সমুদ্রের ধারে চলে আসে, এবং তারা দেখতে পায় একটি বড় জাহাজ এখন তাদের সাহায্য করতে এগিয়ে আসছে। দৃশ্য পাল্টায়। মুভির শেষে দেখা যায় শেষ পর্যন্ত পাইথনটা আবার তার গুহায় ফিরে আসে, মানে সে এখনো বেঁচে আছে। আসলে এর কারণ সে শুধু নিজের এলাকা আর তার ডিমগুলোকে রক্ষা করছিল। আসলে মানুষ ঠিকই বলেছিল, এই দ্বীপ নিয়ে অদ্ভুত সব গুজব আছে, আর সেই গুজবগুলো এই বিপদের আশঙ্কার কথা বলা হয়েছে। এরা তো কোনো মতে বেঁচে ফিরেছে, কিন্তু প্রশ্নটা এখন তোমার জন্য, যদি তুমি এই দ্বীপে থাকতে তাহলে কি একে এক্সপ্লোর করতে, নাকি নিজের জানপ্রাণ বাঁচিয়ে পালিয়ে আসতে? এই একমাত্র তোমার সিদ্ধান্তটা কি হতো অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর এমন এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারো, আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই।